২০২৫ সাল বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এই বছরটি কেবল ৩৬৫ দিনের একটি হিসাব নয়, বরং এটি একটি জাতির পুনর্জন্ম, রক্তক্ষয়ী সংগ্রাম এবং নতুন এক ভোরের স্বপ্ন দেখার কাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সময় বয়ে যায় তার আপন গতিতে, কিন্তু কিছু সময় পেছনে ফেলে যায় এমন সব পদচিহ্ন যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে। ২০২৫ সালটি ছিল বাংলাদেশের মানুষের কাছে তেমনই এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আবেগপ্রবণ এবং নাটকীয় অধ্যায়। বছরের প্রতিটি মাস, প্রতিটি দিন যেন এক একটি নতুন গল্পের জন্ম দিয়েছে। ফেলে আসা বছরের খতিয়ান মেলাতে গিয়ে আমরা দেখি, একদিকে যেমন ছিল বিয়োগান্তক হারানোর বেদনা, অন্যদিকে ছিল এক নতুন পৃথিবীর প্রত্যাশা। ২০২৫ সালে প্রধান প্রধান আলোচিত কি ঘটনা ঘটেছে, আপনার কি ঘটনা মনে আছে? চলুন তো দেখা যাক আমার সাথে কোন কোন ঘটনা আপনার মিলে যাচ্ছে। তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। বছরের শুরুটা ছিল এমন এক আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে, যা কেবল রাজনীতি নয়, বরং মানবীয় সম্পর্কের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ ১৭টি বছর একটি প্রজন্মের বেড়ে ওঠার সময়। এই দীর্ঘ সময়ে এক মা তার সন্তানের মাঝখানে ছিল ৭ সমুদ্র ১৩ নদীর দূরত্ব, নির্বাসন আর প্রতিহিংসার এক অলঙ্ঘনীয় প্রাচীর। ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যখন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমান একে অপরকে জড়িয়ে ধরলেন, তখন সেখানে উপস্থিত সবার চোখ ভিজে উঠেছিল। দীর্ঘ কারান্তরাল এবং অসুস্থতার ধকল কাটিয়ে এক বৃদ্ধ মা যখন তার নির্বাসিত সন্তানের দেখা পেলেন, সেই দৃশ্যটি কেবল একটি পারিবারিক মিলন ছিল না, এটি ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে এক নতুন রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ। এই পুনর্মিলন দেশজুড়ে হাজার হাজার রাজনৈতিক কর্মীর মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করে। বছরের শুরুতেই এই ঘটনাটি ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসটি ছিল বাংলাদেশের রাজনীতির ভোল পাল্টে যাওয়ার মাস। ৫ ফেব্রুয়ারি ঢাকায় এক অভাবনীয় ও ভয়াবহ ঘটনার সাক্ষী হয়। ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভের অনল ছড়িয়ে পড়ে ধানমন্ডি ৩২ নম্বরের সেই ঐতিহাসিক বাড়িতে, যা একসময় দেশের স্থপতির স্মৃতি বহন করত। উত্তেজিত জনতা সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কয়েক ঘন্টার ব্যবধানে ইতিহাসের এক বিশাল অংশ ভস্মীভূত হয়ে যায়। কেবল ঢাকা নয়, এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। অন্তত ১৪টি স্থানে শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিভিন্ন মুরাল, ভাস্কর্য ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। এটি ছিল দীর্ঘ ১৫ বছরের অবদমিত ক্ষোভের এক চরম বিস্ফোরণ। এই অস্থিরতার মধ্যেই ১২ ফেব্রুয়ারি জাতিসংঘ থেকে প্রকাশিত হয় এক চাঞ্চল্যকর প্রতিবেদন। ১১৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে অন্তত ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এই প্রতিবেদনটি বিশ্ববাসীর সামনে তৎকালীন সরকারের দমনপীড়নের এক ভয়াবহ রূপ উন্মোচন করে। আন্তর্জাতিক মহলের এই স্বীকৃতি অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। ফেব্রুয়ারির শেষ দিকে ২৮ তারিখে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেতৃত্ব দেওয়া তরুণরা মিলে গঠন করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তরুণ প্রজন্মের এই রাজনৈতিক দল গঠন প্রথাগত রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়। তারা ঘোষণা করে তাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা পরিবারের শাসন নয়, বরং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। মার্চ মাসটি ছিল বাংলাদেশের মানুষের জন্য শোক আর প্রতিবাদের এক সংমিশ্রণ। ৫ মার্চ মাগুরায় ৮ বছরের এক নিষ্পাপ শিশুর ওপর যে পাশবিক যৌন নির্যাতন চালানো হয়েছিল, তা পুরো দেশের বিবেককে দংশন করে। ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ মার্চ শিশুটি যখন না ফেরার দেশে চলে যায়, তখন সারা দেশ রাস্তায় নেমে আসে। বিচার চাই স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। সাধারণ মানুষের এই তীব্র চাপের মুখে মাত্র ২৫ দিনের মাথায় আদালত ঘাতক হিতু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এই রায়টি ছিল বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন মাইল ফলক, যা প্রমাণ করে যে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব। ১৩ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার এই সফরটি ছিল মূলত মানবিক। তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং তার রমজান সংহতি অভিযানের অংশ হিসেবে একদিন রোজা রাখেন।
1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে নতুনভাবে তুলে ধরেন। একই মাসের 16 তারিখে উচ্চ আদালত থেকে আরেকটি গুরুত্বপূর্ণ রায় আসে। 2019 সালের বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারিক আদালতের রায় বহাল রেখে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। আবরার ফাহাদের এই বিচার নিশ্চিত হওয়া ছাত্র রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে এক কঠোর হুঙ্কার হিসেবে গণ্য হয়। এই রায়টি শহীদ আবরারের পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায়। আন্তর্জাতিক অঙ্গনেও 2025 সাল ছিল ঘটনাবহুল। 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 157টি দেশের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেন। বাংলাদেশও এই তালিকার বাইরে ছিল না। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর 37% শুল্ক বসানোর ঘোষণায় দেশের অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। রপ্তানি আয়ের প্রধান উৎসে এই আঘাত দেশের পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। তবে দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর জুলাই মাসে এই শুল্ক 20% নামিয়ে আনা সম্ভব হয়েছে। মে মাস ছিল দেশের রাজনীতির জন্য এক বিশেষ সন্ধিক্ষণ। 10 মে অন্তর্বর্তীকালীন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের ফলে দলটি নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিলেও সাধারণ মানুষের মধ্যে এটি এক ধরনের স্বস্তি নিয়ে আসে। অন্যদিকে 22 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সম্ভাব্য পদত্যাগের গুজব দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাধা আসায় তিনি কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন বলে শোনা যায়। তবে ছাত্র জনতা এবং দেশের বিশিষ্টজনদের অনুরোধে তিনি তার দায়িত্বে অটল থাকেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। জুন মাসটি ছিল বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং কৌতূহল উদ্দীপক। বছরের শুরু থেকেই নির্বাচনের সময়সীমা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধোঁয়াশা ও অস্থিরতা বিরাজ করছিল। এই অনিশ্চয়তা কাটাতে লন্ডনে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা, শাসনতান্ত্রিক সংস্কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের সময় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের পরই দেশি বিদেশি সংবাদ মাধ্যমে খবর আসে যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের জন্য একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বৈঠকের প্রভাবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজপথের আন্দোলনের পরিবর্তে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার একটি মানসিকতা তৈরি হয়। তবে এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে তৎকালীন সময়ে অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, যা রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। জুলাই মাসটি বাংলাদেশের মানুষের কাছে এক অভিশপ্ত সময় হিসেবে চিহ্নিত হয়। 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এক পথযাত্রাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয় আওয়ামী লীগ ও এনসিপির কর্মীরা। এই সহিংসতায় 5 জন প্রাণ হারান এবং শত শত মানুষ আহত হন। রাজনৈতিক অস্থিরতার এই করুণ চিত্র পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। তবে বছরের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে 21শে জুলাই। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ থেকে হঠাৎ একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি কলেজের ভবনের ওপর আছড়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় স্কুল প্রাঙ্গণ এক মৃত্যুপুরীতে পরিণত হয়। এই ঘটনায় 36 জন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক প্রাণ হারান। নিষ্পাপ শিশুটির এই মৃত্যু পুরো জাতিকে শোকাতুর করে দেয়। সেই বিভীষিকাময় দৃশ্যের কথা মানুষ আজও ভুলতে পারেনি। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় একটি অসামরিক আকাশ দুর্ঘটনা। 5 আগস্ট ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। এই দিনটি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূস পাঠ করেন ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়, যেখানে প্রাধান্য দেওয়া হয় মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের ওপর। এটি ছিল শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এক অঙ্গীকারনামা। এই ঘোষণাপত্রটি দেশের ভবিষ্যৎ বিনির্মাণের এক অমূল্য দলিল হিসেবে স্বীকৃত হয়। দীর্ঘ সময় পর সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র রাজনীতিতে সংস্কারের এক বিশাল ঢেউ বয়ে যায় এই নির্বাচনের মধ্য দিয়ে।
9 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী হয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ ছাত্রজোট। দীর্ঘদিন ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখা সংগঠনগুলোর পরাজয় এবং নতুন শক্তির এই উত্থান ছাত্র রাজনীতির পট পরিবর্তনের ইঙ্গিত দেয়। পরবর্তীতে একে একে জাকসু, চাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে অধিকাংশ জায়গায় একই প্যানেলের আধিপত্য দেখা যায়। অক্টোবর মাসটি ছিল বিচার ও সংস্কারের এক মাস। 21 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে সেনাবাহিনীর 15 জন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। এটি ছিল দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যা প্রমাণ করে যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে। 17 অক্টোবর দেশের 24টি রাজনৈতিক দল একজোট হয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে। এই সনদে সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা জোরালোভাবে উল্লেখ করা হয়। তবে এই জোটে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যোগ না দেওয়ায় কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। অবকাঠামোগত দিক থেকেও অক্টোবর ছিল একটি অস্থির মাস। 18 অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। সেনাবাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় 7 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। 26 অক্টোবর ফার্মগেটে মেট্রো রেলের একটি ভারী বেয়ারিং প্যাড খসে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। এই ঘটনাটি মেট্রো রেলের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা এবং তদারকি নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। 17 নভেম্বর বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর রায় দেওয়া হলো। এই রায়টি ছিল জুলাই আন্দোলনের শহীদদের আত্মার প্রতি এক ধরনের সম্মান হিসেবে বিবেচনা করে সাধারণ মানুষ। একই মাসের 21 তারিখে প্রকৃতির এক ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে ঢাকা। 10:38 5.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো শহর। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। পুরনো ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কিছু ভবনে ফাটল ধরে এবং রেলিং ধসে অন্তত 10 জনের মৃত্যু ঘটে। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে গিয়ে আহত হন আরও কয়েক শত মানুষ। ডিসেম্বর মাসটি ছিল একই সাথে বিদায় এবং নতুন এক শুরুর মাস। 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ঘোষণা করেন যে আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণাটি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে। নির্বাচনের রোডম্যাপ পেয়ে রাজনৈতিক মাঠ আবারও গরম হয়ে ওঠে। 12 ডিসেম্বর অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও একটি সভায় অংশ নিচ্ছিলেন। প্রচারণার মাঝপথেই হঠাৎ একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার মাথায় লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তফসিল ঘোষণার পরপরই একজন উদীয়মান নেতা ও প্রার্থীর ওপর এমন সশস্ত্র হামলা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করে। এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ ছিল না। গুলিবিদ্ধ হাদীকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও বুলেটের ক্ষত অত্যন্ত গভীর হওয়ায় 1 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালে ঢাকার রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। ইনকিলাব মঞ্চের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ বিচারের দাবিতে রাজপথে নেমে আসে। হাদীর মৃত্যুর জন্য কতিপয় মহলের উস্কানি ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের প্রভাবশালী 2 দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নি সংযোগের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে হিমশিম খেতে হয়। শরীফ ওসমান হাদীর মরদেহ যখন দেশে আনা হয় তখন পুরো শহর শোকাতুর হয়ে পড়ে। ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
এ জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেয়। জানাজা শেষে সাধারণ মানুষের বিশাল এক মিছিল বের হয়, যা থেকে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়। তবে এই শোকের মাসেই আবার শোকের ছায়া নেমে আসে ১৩ ডিসেম্বর। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন এক ড্রোন হামলায় শহীদ হন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ জাতিকে গর্বিত করে। ২০ ডিসেম্বর তাদের মরদেহ যখন দেশে আনা হয়, তখন পুরো দেশ গভীর শ্রদ্ধায় তাদের শেষ বিদায় জানায়। বছরের শেষ দিকে ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূর্বাচলে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি উপস্থিত হন। সেই জনসমুদ্র দেখে বোঝা গিয়েছিল তার জনপ্রিয়তা কতটা প্রগাঢ়। তিনি তার ভাষণে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ডাক দেন। কিন্তু ২০২৫ সালের ক্যালেন্ডারের শেষ পাতায় লেখা ছিল এক বিশাল শোকের মহাকাব্য, যা কেউ কল্পনা করেনি। ৩০ ডিসেম্বর ভোরে বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করার পর এই মহীয়সী নারীর প্রয়াণে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। ৩১ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় তার জানাজা। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। উল্লেখ্য যে বেগম জিয়ার জানাজায় প্রায় ২০ থেকে ২৫ লক্ষ লোক জমায়েত হয়, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হিসাবে দেখা হচ্ছে। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি যুগের অবসান ঘটে। ২০২৫ সালটি কেবল একটি বছর নয়, এটি ছিল বাংলাদেশের টিকে থাকার লড়াইয়ের এক মহাকাব্যিক অধ্যায়। এই একটি বছরে আমরা যেমন দেখেছি ফ্যাসিবাদের চরম পতন, তেমনি দেখেছি নতুন তারুণ্যের অদম্য শক্তি। আমরা হারিয়েছি আমাদের বীর সন্তানদের, আমাদের প্রিয় নেত্রীকে। কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন সংবিধানের স্বপ্ন, স্বাধীন বিচার বিভাগ এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রতিশ্রুতি। রক্তে ভেজা এই জনপদ এখন এক নতুন ভোরের অপেক্ষায়। ২০২৫ সালের প্রতিটি অশ্রু, প্রতিটি রক্তবিন্দু এবং প্রতিটি প্রতিবাদ আমাদের শিখে গেছে যে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীতে নেই। আমরা যখন ২০২৬ সালের দিকে পা বাড়াচ্ছি, তখন আমাদের হৃদয়ে রয়ে গেছে শহীদদের স্মৃতি, আর হাতে রয়েছে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ। ২০২৫ সালের এই কালান্তর আমাদের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে, আমাদের পথ দেখাবে সামনের দিনগুলোতে। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।